পুলিশ কনস্টেবলের পরীক্ষা দুদিন মাত্র বাকি। আজকেই পরীক্ষার আগে আমার শেষ রিজনিংয়ের প্র্যাকটিস সেট নেওয়া। আগেও আমি 5টা প্র্যাকটিস সেট নিয়েছি, আজকে 6 প্র্যাকটিস সেট। আজকে এই ক্লাস নেবার পরে তোমাদেরকে ফুল 1 2 3 4 করে 6টা রেকর্ডিং আমি গ্রুপে পাঠিয়ে দেবো। তোমরা একটু ভালো করে দেখে নিও, অনেক টাইপের প্রবলেমই ডিসকাস করা হবে। আজকে শেষ প্র্যাকটিস সেটে বিভিন্ন রকম প্রবলেম করাবো, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। ওকে, ফার্স্ট প্রবলেম দেখো পারা যায় কিনা। ফার্স্ট প্রবলেম দেখো, নাম্বার সিরিজ থেকে নাম্বার সিরিজের প্রবলেম কিন্তু প্রচুর আসে। দেখো কি বলেছে, 4 7 14 26 45 74 কোশ্চেন মার্ক। ওকে, অপশান দেওয়া আছে 111 132 117 123। চেষ্টা করো। আজকের প্রথম প্রবলেম প্র্যাকটিস সেটের নাম্বার সিরিজের প্রবলেম কিন্তু একটা বা দুটো তোমরা ফেস করবে পরীক্ষায়। ভালো করে দেখো তো পারা যায় কি না। 4 7 14 26 45 74 কোশ্চেন মার্ক। দেখো পারা যায় কি না। খুব তাড়াতাড়ি করা উচিত। 100 নম্বর 60 মিনিট। দেখো প্রত্যেকে অ্যান্সার এখন একজনের পাইনি আমি, অপশান দেওয়া আছে। রূপালী করে অ্যান্সার বলো। বৈশাখী, প্রিয়াঙ্কা জলদি করো। সায়নী হয়ে যাওয়া উচিত। নীলায়ন পারা যাবে, জলদি করো। দেখো আমি কি নিয়ম শিখিয়েছিলাম আবার বলে দিচ্ছি। যখন সিরিজের ক্ষেত্রে একটা খুব সুনির্দিষ্টভাবে বৃদ্ধি পায় তখন তাদের প্রথমেই কি দেখা উচিত, গ্যাপ দেখা উচিত। প্রত্যেকটার গ্যাপটা আগে দেখো তো কত করে গ্যাপ হয়, কোনো সিকোয়েন্স পাচ্ছ কি না গ্যাপের রেসপেক্টে। তাহলে গ্যাপ কত, +3 +7 +12 +19 +9 29। ওকে, এটা জানি না আমরা। তাহলে এদের মধ্যে আবার গ্যাপ কত, গ্যাপের গ্যাপ +4, এখানে কত +5, এখানে কত +7। ওকে, এখানে কত +10। আচ্ছা, এখানেও এখনও পর্যন্ত কোনো সিকোয়েন্স পেলাম না। এবার এদের মধ্যে গ্যাপ কত +1, এখানে গ্যাপ কত +2, এখানে গ্যাপ কত +3। দেখো সিকোয়েন্স পাওয়া যাচ্ছে। তাহলে এরপরে গ্যাপটা কত হবে, +4 হবে। +4 হলে এখানে কত হওয়া উচিত, এই গ্যাপটা কত করা উচিত, +14 হওয়া উচিত। তাহলে 29-এর সঙ্গে 14 যোগ করলে কত হবে, 29-এর সঙ্গে 43 হবে। তাহলে 74-এর সঙ্গে 43 যোগ করলে কত হবে, যোগ করো 44 + 43 7 117। বল বোঝা গেল কি না। দেখো একজনের অ্যান্সার কেন পেলাম না, এটা কিন্তু আনফর্চুনেট, না পারার কোনো ব্যাপার নেই। প্রথমে গ্যাপ দেখলাম, কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছি না, আবার গ্যাপ দেখলাম, তখনও প্রপার কোনো সিকোয়েন্স পাচ্ছি না, আবার গ্যাপ দেখার পর বুঝতে পারছি যে গ্যাপের এগুলো উত্তর গ্যাপগুলো বৃদ্ধি পাচ্ছে 1 2 3 4 করে। নীলায়ন এটা হওয়া উচিত ছিল তোমার, খুব কঠিন কিন্তু একেবারেই নয়, পারা উচিত কিন্তু। বলো কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হচ্ছে, চলো তারপরের কোশ্চেন দেখো, এটাও নাম্বার সিরিজের কোশ্চেন, এটা কিন্তু করে ফেলা উচিত। বিশ্বজিৎ অ্যান্সার দেবে, অর্পিত অ্যান্সার দেবে। দেখো বলেছে 336 210 120 60 24 কোশ্চেন মার্ক। ওকে, অপশান দেওয়া আছে এইদিকে, ভালো করে অপশান নোট ডাউন করবে যে 8 12 4 6 অপশান দিলাম, ভালো করে দেখো। 336 210 120 60 24 কোশ্চেন মার্ক। দেখো তো পারা যায় কি না। দেখো পারা যায় কি না। প্রত্যেক কিন্তু নাম্বার একটা চেনার প্রবণতা বাড়াতে হবে। ভালো করে দেখো তো কি হচ্ছে। সহজ, এটা খুব কঠিন নয় কিছু। দেখো কি হয় জলদি। অপশান তোমাদের সামনে আছে। অপশান তোমাদের সামনে আছে, জলদি। ওকে, অপশান ডি বলছো বিশ্বজিৎ, অপশান ডি বলছো নীলায়ন 6। ওকে ঠিক আছে, বাকিরা অ্যান্সার কই, অর্পিতা
প্রিয়াঙ্কা বৈশাখী, কোথায় গেল তোমাদের অ্যান্সার? দেখো একেবারে সহজ, কিন্তু যারা নাম্বারগুলো একটু ভালো করে চিনবে তারা ডাইরেক্ট এটা বলতে পারো যে 336 মানে 343 মাইনাস 7, 210 মানে বলতে পারি 216 মাইনাস 6, 120 মানে বলতে পারি 125 মাইনাস 5, 60 মানে বলতে পারি 64 মাইনাস 4, বলতে পারি কি না? তাহলে 24 মানে বলতে পারি 27 মাইনাস 3। একটা প্রপার সিকোয়েন্সে যাচ্ছে। কি সিকোয়েন্স দেখো তো? 7-এর কিউব মাইনাস 7, 6-এর কিউব মাইনাস 6, 5-এর কিউব মাইনাস 5, 4-এর কিউব মাইনাস 4, 3-এর কিউব মাইনাস 3। তাহলে পরেরটা কি হবে? 2-এর কিউব মাইনাস 2, তাহলে 8 মাইনাস 2 মানে 6 অ্যান্সার। হ্যাঁ কি না? এটা আমি নাম্বারগুলো চেনা পেলাম বলে করতে পারলাম। তোমাদের যদি পরীক্ষার সময় বা নর্মালি এইটা ভাবতে অসুবিধা হয়, কি করবে? কি করা উচিত? গ্যাপগুলো দেখে নাও। একদমই তাই, গ্যাপগুলো দেখো, তারও আবার গ্যাপ দেখো, নিশ্চয়ই পেরে যাবে। হ্যাঁ কি না? কোনো অসুবিধার কিছু নেই, পারা যায় কিন্তু। বলো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, কোনো ডাউট থাকলে বলো, আমাকে প্রশ্ন করো, কোনো ডাউট থাকলে বলো। কোশ্চেন কিন্তু এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট, এগুলো এই সমস্ত কোশ্চেন কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে। হয়েছে? কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। হয়েছে তো? প্রত্যেকে বোঝা গেছে তো? চলো নেক্সট প্রবলেম দেখো, ম্যাথামেটিক্যাল অপারেশনের প্রবলেম। আমি কিন্তু এরকমও ক্লাস নিয়েছিলাম, দেখো পারা যায় কিনা। বলেছে 82 ভাজিত 72 ইজ ইকুয়াল টু 54, আর 62 ভাজিত 42 ইজ ইকুয়াল টু 24, এবং 64 ভাজিত 34 ইজ ইকুয়াল টু 14 হলে 92 ভাজিত 32 ইজ ইকুয়াল টু কত? দেখো অপশান দেওয়া আছে 27, 30, 32, অপশান ডি 35। দেখো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো ম্যাথামেটিক্যাল অপারেশনের প্রবলেম আসে। কনফিউজ হবে না, ভালো করে দেখো পারা যায় কিনা। ওকে, অর্পিতার অ্যান্সার পেলাম, বাকিরা ভাবো ভাবো ভাবো। দেখো এইখানে না ভাগ চিহ্নের কোনো তাৎপর্যই নেই, এখানে ভাগের জায়গায় গুণ থাকতে পারো, গুণের জায়গায় স্টার চিহ্ন থাকতে পারে, যে কোনো চিহ্ন থাকতে পারে। মানে এখানে কিন্তু এটাকে 82 ভাববে না, এটাকে ভাববে আমরা যে 8 আর 2, 7 আর 2, এগুলোকে কিভাবে 54 হচ্ছে বলা যাবে। দেখো যদি আমরা এটা করি 8 মাইনাস 2 গুণিত 7 প্লাস 2 করি, তাহলে কত হয়? 8 মাইনাস 2 করলে 6, 7 প্লাস 2 করলে 9, 54 হচ্ছে। হ্যাঁ কি না? তাহলে প্রথমটা এই লজিকে খাটছে, পরেরটাও দেখে নাও, তারপরটাও দেখে নাও, এই দুটো স্যাটিসফাই করলে এটা হবে। হ্যাঁ কি না? দেখো 6 মাইনাস 2 ইন্টু 6 প্লাস 2, তাহলে 4 ইন্টু 6 ইজিক্যাল টু 24 মিলছে। দুটো যখন বলছি, থার্ডটা একবার চেক করে দেখি। 6 মাইনাস 4 ইন্টু 3 প্লাস 4, তাহলে 6 মাইনাস 2 ইন্টু 7 কত হচ্ছে? 14। তাহলে তিনটে যখন একই নিয়মে স্যাটিসফাই করছে, তাহলে এইটাও সেই নিয়মই হবে। তাহলে অ্যান্সার কত হবে? 9 মাইনাস 2 গুণিত 3 প্লাস 2, তাহলে কত হচ্ছে? 7 ইন্টু 5 35 অ্যান্সার, অপশান ডি। কারুর কোনো ডাউট, কারুর কোনো সমস্যা? পরীক্ষায় কিন্তু এই রকম প্রবলেম পড়তে বারবার লক্ষ্য করা যায়, তোমরা কিন্তু কেয়ারফুলি করবে। আর যদি দেখো যে এইগুলো তোমাদের সমস্যা তৈরি করছে, এগুলোকে স্কিপ করে যেতে পারো, কেন এগুলো প্রচণ্ড টাইম নেয়, বুঝতে পারলে? এগুলো কিন্তু প্রচণ্ড আমাদের টাইম নষ্ট করে। বি কেয়ারফুল, যদি তোমাদের মনে হয় যে না আমরা একটু এখানে টাইম নষ্ট করে ফেলছি, তাহলে কিন্তু স্কিপ করে যাবে, কারণ আমাদের ক্ষেত্রে টাইম বাঁচাতে হবে। টাইম না বাঁচালে কিন্তু আমরা করতে পারবো না। ওকে, টাইম না বাঁচালে কিন্তু একেবারেই পারা সম্ভব নয়। চলো পরে কোশ্চেন দেখো। পরে কোশ্চেন হচ্ছে মিসিং নাম্বার থেকে দুটো করে প্রবলেম কিন্তু রিজনিংয়ের 20টা প্রবলেমের মধ্যে আসতে লক্ষ্য করা যায়। তোমরা কিন্তু এই আগামী রোববারও ফেস করবে। দেখো একটু প্রত্যেকে ছবিটা একটু ভালো করে নোট ডাউন করবে। একটু ছবিটা ভালো করে নোট ডাউন করো।
দেখো কি বলেছে, 5 4 3 2 মাঝে 28, 8 7 4 3 মাঝে 88, 9 6 5 4 মাঝে কোশ্চেন মার্ক। অপশান দেওয়া আছে 69, 71, 73, 76। দেখো তো পারা যায় কি না, দেখো পারা যায় কি না। আশা করি পারবে, একটু ভালো করে শুধু দেখো, নাম্বারের উপর দখল আনো, নিশ্চয়ই পারবে। ওকে, সায়নী বলছো অপশান ডি। আচ্ছা, অপশান ডি, লজিক জিজ্ঞেস করবো। আচ্ছা ওকে, দেখো তো হয় কি না। দেখো তাহলে আমরা মিসিং নাম্বারে একটা নিয়ম আমি বলেছিলাম যে যদি কোনো ছোট সংখ্যা থাকে কয়েকটা আর একটা বড় সংখ্যা থাকে, তার মানে এটা বুঝতে হবে এই ছোট সংখ্যাগুলোকে দিয়ে বড় সংখ্যাটা গঠিত হচ্ছে, হ্যাঁ কি না, এই ছোট সংখ্যাকে দিয়ে বড় সংখ্যা গঠিত হচ্ছে। তাহলে একইভাবে আমরা কিন্তু করতেই পারি এখানে। তাহলে 5 4 3 2 28 হবে, 8 7 4 3 88 হবে। একই নিয়ম প্রযোজ্য হলে সেটা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করব। একমাত্র সাইনের অ্যান্সার পেলাম, বাকিরা দেখো যুক্তিটা কীভাবে আসছে। দেখো এখানে প্রথমটা থেকে বলতে পারি 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কত, 25 প্লাস 16 মাইনাস 9 প্লাস 4। তাহলে 25 প্লাস 16 যোগ করলে কত হয় 41, মাইনাস 4 প্লাস 9 কত হয় 13, তাহলে 28 হচ্ছে। হ্যাঁ কি না সায়নী, এই যুক্তি দিয়েই করেছো আশা করি, হ্যাঁ কি না। তাহলে পরেরটাও দেখো মিলছে কি না, 8 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 64 প্লাস 49 মাইনাস 16 প্লাস 9, তাহলে 64 49 3 আর 113 মাইনাস 25 করলে 88 হচ্ছে। তাহলে দুটো যখন এই লজিক খেটে গেছে, আমি থার্ডেরটাও যেটা অ্যান্সার বের করতে হবে এই যুক্তি ইউজ করতে পারি। 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 81 প্লাস 36 মাইনাস 25 প্লাস 16, তাহলে 81 প্লাস 36 117 মাইনাস 41, হ্যাঁ কি না। তাহলে বিয়োগ করলে কত হয় 6 আর 7, 76 অ্যান্সার অপশান ডি। কারোর ডাউট থাকলে, কারোর সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করো, বলো কারোর সমস্যা, কারোর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো যে বুঝতে পারিনি বা কোনো ব্যাপার বোঝা গেছে না যায়নি, হ্যাঁ কি না বলবে আমাকে, গেছে বোঝা। চলো চলো নেক্সট, লজিক্যাল ভেন ডায়াগ্রাম। পরের প্রবলেম হচ্ছে লজিক্যাল ভেন ডায়াগ্রাম। একটা প্রবলেম খুব আসে, লিখে নাও লজিক্যাল ভেন ডায়াগ্রাম। লজিক্যাল ভেন ডায়াগ্রাম 3টে শব্দ দেওয়া আছে, নদীর জল, তরল, দুধ। ওকে, অপশান দেওয়া আছে, অপশান বি, খাতা একটু নোট ডাউন করো পারলে, অপশান ডি। তাড়াতাড়ি, একেবারে অ্যান্সার করা উচিত। লজিক্যাল ভেন ডায়াগ্রাম একেবারে ইজি জিনিস, প্রত্যেকের অ্যান্সার করা উচিত। নদীর জল, তরল, দুধ, কী হবে? 3 জনের অ্যান্সার পেলাম অপশান বি, সায়নী বলছো অপশান বি, বাকিরা প্রিয়াঙ্কা বি, অঙ্কিতা বলছো বি, আচ্ছা বাকিরা বৈশাখী, সুশান্ত অ্যান্সার কোথায় গেল? অর্ক চেষ্টা করো, একেবারেই তাই অপশান বি। কারণ বাইরেরটা হচ্ছে তরল, তরলের ভিতরে নদীর জল আর দুধ পরস্পরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু সব দুধই তরল, সব নদীর জলই তরল, হ্যাঁ কি না। তাহলে অপশান বি, এই নিয়ে কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। লজিক্যাল ভেন ডায়াগ্রাম কেয়ারফুলি করতে হবে, এখানে কিন্তু পারা যায়, কঠিন কিছু নয় কিন্তু, লজিক্যাল ভেন ডায়াগ্রাম কিন্তু কঠিন নয়। চলো এরপরে নেক্সট কোশ্চেন বলেছে রাহুল, এটা হচ্ছে ডাইরেকশান বা দিক নির্ণয়ের প্রশ্ন। দেখো রাহুল বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে
পশ্চিম দিকে 100 মিটার হাঁটলো, 100 মিটার হাঁটলো, ওকে। পরে সে 225 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল, ওকে। এবং এবং নোট ডাউন করো, এবং তারপর সে আবার 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে স্থির হলো। সে এখন কোন দিকে মুখ করে আছে? সে এখন কোন দিকে মুখ করে আছে? সে এখন কোন দিকে মুখ করে আছে? অপশান দিচ্ছি, তাড়াহুড়ো করবে না, ভালো করে দেখো। দক্ষিণ, উত্তর, অপশান সি দক্ষিণ পূর্ব, অপশান ডি উত্তর পশ্চিম। দেখো, অনেকেই আমাকে পার্সোনালি বলেছিল যে স্যার ডিরেকশানটা একটু প্রবলেম আছে। দেখো কি প্রবলেম, কি সমস্যা, দেখো কি সমস্যা। দেখো এরকম প্রবলেমগুলো আমরা কীভাবে করি আমি, ভালো করে বুঝবে। এগুলো না 100 মিটারে কোনো ভ্যালু নেই, কোনো দরকারই নেই। এটাকে এইভাবে নোট ডাউন করো, ঠিক এইভাবে। প্রত্যেকটা দিক আমি পেয়ে গেলাম। দিকের তুমি নাম লিখতেও পারো, নাও পারো। প্রথমে কি করবে, কোন দিকে মুখ করে আছে? পশ্চিম দিকে হাঁটলো, মানে পশ্চিম দিকে মুখ করে আছে, ওয়েস্ট ফেসিং আছে। এবার আমরা জানি ঘড়ির কাঁটার দিকে কোনটা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোনটা, আমরা এটা আইডিয়া আছে। প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ 225 ডিগ্রি, 225 মানে 45-এর সঙ্গে কত গুণ করলে 225 হয়? একটু বলবে আমাকে। 45-এর সঙ্গে কত গুণ করলে 225 হয়? 5 গুণ করলে, হ্যাঁ কি না জানি আমরা। আবার 45-এর সঙ্গে 3 গুণ করলে 135 ডিগ্রি হয়। এই দুটো জিনিস আমি কেন লিখলাম? কেন এই ছোট ছোট ঘরগুলো 45 ডিগ্রি করে, তাহলে কটা ঘর আমাকে ঘুরতে হবে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা আমি ঠিক করে নিলাম, ওকে। তাহলে যদি 225 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, মানে 5 ঘর অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই দিকে 5 ঘর, মানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে সে এখন এই দিকে মুখ করে আছে। এরপরে ক্লকওয়াইজ 135 মানে 3 ঘর যাবে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এখানে এলো, মানে সে কোন দিকে মুখ করে থাকবে? সাউথ। প্রত্যেকের ঠিক দক্ষিণ। বলো কোনো ডাউট আছে কি না? আমি কিন্তু থিওরি হিসাবে বোঝালাম, কারণ এই জিনিসগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। বোঝা গেছে? এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বোঝা গেছে? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হয়েছে? চলো পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন। বলো। করতে পারো, হ্যাঁ একদমই তাই। তবে ওখানে না প্লাস মাইনাসটা একটু নজর রাখতে হবে। প্লাস মাইনাস নজর না রাখলে না একটু কাউন্টিংয়ে ভুল হয়ে যায়। তাই দুটো মাইনাস করার কথা আমি খুব বলি না, করতে পারো, কোনো অসুবিধা নেই, ওকে। চলো নোট ডাউন করো। কোনো ঘড়িতে বিকেল 4:30 বাজার সময় ঘন্টার কাঁটাটি পশ্চিম দিকে থাকলে ওই ঘড়িতে সকাল 9টার সময় মিনিটের কাঁটাটি কোন দিকে থাকবে? মিনিটের কাঁটাটি কোন দিকে থাকবে? আমি কিন্তু কদিন আগে, জাস্ট আগের সপ্তাহে ডিরেকশানের ক্লক টাইপের প্রবলেমগুলো কিন্তু আমি করিয়েছি। যাদের ডাউট আছে আমি রেকর্ডিং দিয়ে দেবো। দেখো অপশান নোট ডাউন করো। উত্তর পশ্চিম, তাড়াহুড়ো করে অ্যান্সার করবে না, এগুলো কিন্তু ভুল হয় খুব। দক্ষিণ পূর্ব, অপশান সি উত্তর পূর্ব, অপশান ডি নান অফ দিস।
চেষ্টা করো, খুব গুরুত্বপূর্ণ। সেদিন ক্লাসে অনেকেই ছিলে, এটা কিন্তু ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। কোনো ঘড়িতে বিকেল 4:30 বাজার সময় ঘন্টার কাঁটাটি পশ্চিম দিকে থাকলে ওই ঘড়িতে সকাল 9টার সময় মিনিটের কাঁটাটি কোন দিকে থাকবে? এগুলো আগের বছর কোশ্চেনও কিন্তু এসছিল। দেখো কিভাবে করতে হয়, দেখো ভালো করে বুঝে নাও। দেখো একটু ভালো করে শুনুন, একটা ঘড়ি প্রথমে আঁকার চেষ্টা করি, মোটামুটি একটা ঘড়ি আঁকার চেষ্টা করা যাক। তাহলে ঘড়ি যদি আঁকি, ঘড়িতে 4:30 বাজা মানে মোটামুটি তোমার ঘন্টার কাঁটাটা 4 আর 5-এর মাঝখানে, কিন্তু মিনিটের কাঁটাটা পুরো 30-এর দিকে, হ্যাঁ কি না? অসুবিধা নেই। এবার আমি কি করব, এটাকে সাপেক্ষে যে কন্ডিশান বলেছে কন্ডিশানে বসাবো। ভালো করে দেখো, বলে দিয়েছে, ভালো করে বুঝবে যে এই অ্যাকচুয়ালি এই ঘন্টার এই কাঁটা বাস্তবে কোন দিকে আছে, বাস্তবে কোন দিকে আছে, বাস্তবে আছে এই দিকে, হ্যাঁ কি না? আমি তীর চিহ্ন দিয়ে বাস্তবটাকে প্রকাশ করি। আর মিনিটের কাঁটাটা আছে সাউথে। এটা কোন দিক? এটা সাউথ, এটা হচ্ছে সাউথ ইস্ট, এটা বাস্তবে আছে। কিন্তু প্রশ্নে কি বলেছে? না, এই ঘন্টার কাঁটাটি পশ্চিম দিকে থাকবে। তাহলে এই কাঁটাটি মুভ করে এইখানে থাকবে কি অ্যাকর্ডিং টু কোশ্চেন, হ্যাঁ কি না? তাহলে এটা কত ডিগ্রি মুভ করেছে? এটা কত ডিগ্রি মুভ করেছে বলো? 1 ঘর 2 ঘর 3, 135 ডিগ্রি মুভ করেছে। তাহলে এটাও যদি মুভ করে, এটা তাহলে এই দিকে থাকবে, হ্যাঁ কি না? পাওয়া গেল যে মিনিটের কাঁটা এই দিকে থাকবে এই যুক্তি অনুসারে। এবার চলে এসো, 9টা বাজবে। 9টা বাজা মানে, 9টা বাজা মানে কি হওয়া উচিত? ঘন্টার কাঁটা এদিকে, হ্যাঁ কি না? আর মিনিটের কাঁটা ওপরে। তাহলে ঘন্টার কাঁটা এদিকে মানে ঘন্টার কাঁটা স্থির, তাহলে মিনিটের কাঁটাটা কোন দিকে থাকা উচিত? কি যুক্তি হবে? প্রত্যেকে যে অপশান বি বলছো দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব বলতে এইখানটা কেন হচ্ছে, কি ব্যাপার একটু আমাকে বোঝালে ভালো হয়। একটু যুক্তি দিয়ে বোঝাও আমাকে, কেন দক্ষিণ পূর্ব তোমরা বলছো? বিশ্বজিৎ বলো, দক্ষিণ পূর্ব কেন বলছো? হ্যাঁ, দক্ষিণ পূর্ব এই দিকে, সেটাই তো বলছো। দক্ষিণ পূর্ব এখানে কেন বলছো? দক্ষিণ পূর্ব এইখানে, সরি, দক্ষিণ পূর্ব তো এইখানটা, এইখানটা, এটা ভুল লিখেছি আমি, ইস্ট হবে। দক্ষিণ পূর্ব হচ্ছে এইখানে, এইখানে কেন বলছো তোমরা? তোমরা কেন বললে যে দক্ষিণ পূর্ব? স্যার এখানে উপরে 30 এ সোজা আছে, হুম, এই জন্য 30-এর উল্টা দিকে 12 দিকে থাকবে, এই জন্য এটা এই দিকে থাকবে। এখন নর্মালি একটা কথা ভাবো, কোনো ঘড়িতে যখন সকাল 9টা বলো রাত 9টা বলো, সেই সময় ঘড়ির অবস্থান কেমন দেখতে হয়? এরকম দেখতে হয় কি না? এরকম দেখতে হয় তো, 9টা বাজে পুরো। তাহলে 9টা বাজের সময় এদের গ্যাপটা কত হয়? 90 ডিগ্রি গ্যাপ হয়, হ্যাঁ কি না? 90 ডিগ্রি গ্যাপ হয় তো। এবার ভালো করে বোঝো যে আমার এখান থেকে বাস্তবের সঙ্গে এর ডিফারেন্সটা কত, বাস্তবের সঙ্গে তোমার প্রশ্নের ডিফারেন্স কত? বাস্তবে আছে সাউথ ইস্টে কে? ঘন্টার কাঁটা, কিন্তু বলেছে পশ্চিম দিকে, তাহলে 135 ডিগ্রি থাকছে। ভালো করে বোঝো, 135 ডিগ্রি ঘুরছে না, বোঝা গেল না? 135 ডিগ্রি ঘুরছে। তাহলে 135 ডিগ্রি যদি ঘোরে, তাহলে এই কাঁটাটা কত ডিগ্রি ঘুরবে? মিনিটের কাঁটা কত ডিগ্রি ঘুরবে? এটাও 135 ডিগ্রি ঘুরবে। তাহলে সেই অবস্থানের সাপেক্ষে মিনিটের কাঁটা কোন দিকে? নর্থ ওয়েস্টের দিকে। কেন, সরি, নর্থ ওয়েস্টের দিকে। এটা ওয়েস্ট, এটা নর্থ, হ্যাঁ কি না? নর্থ ওয়েস্টের দিকে তো। এটা হলো যে প্রশ্নের সাপেক্ষে এটা এই অবস্থান। তাহলে যদি ঘন্টার কাঁটা যখন 9টায় থাকছে, তখন এই কাঁটা কোন দিকে হবে বলো আমাকে? কি মনে হয় কোন দিকে হওয়া উচিত বিশ্বজিৎ? কেন দক্ষিণ পূর্ব বললে আমাকে একটা যুক্তি বলো। দক্ষিণ পূর্ব মানে এই কোনটা, এইখানটা কেন বললে একটু আমাকে বোঝাও। যারা যারা দক্ষিণ পূর্বে অ্যান্সার করলে একটু যুক্তি দাও আমাকে, যে কেন দক্ষিণ পূর্ব বললে। নর্থ ওয়েস্টটা তো 30 হয়েছে, মানে আমরা আছে 4টা 30, তাহলে আমরা আমাদেরকে বলছে তো 9টা বাজবে, কারণ 12 ঘরে বড় মিনিটের কাঁটাটা থাকবে, তাহলে তাহলে তো এটা ইজি হবে, দক্ষিণ পূর্বই হবে। আরে যুক্তিটা তোমাদের কোথায় আসছে আমি সেটা বুঝতে পারছি না। আমি তোমাদের কীভাবে শিখিয়েছিলাম যে এইখানে তোমার এইটা কোন দিক? এটা তোমার নর্থ ইস্ট, সরি সাউথ ইস্ট, এটা সাউথ। কিন্তু বলেছে না, এই ঘন্টার কাঁটাটা সাউথ ইস্টে নেই, আছে কোথায়? পশ্চিম দিকে। তাহলে অ্যাকচুয়ালি এটা এই দিকে মুখ করে আছে, হ্যাঁ কি না? এটা পশ্চিম দিকে আছে। তাহলে এটা পশ্চিম দিকে মানে এইটা যদি পশ্চিম দিকে ঘোরে, তাহলে ক ডিগ্রি ঘুরছে?
এটা তাহলে কত ডিগ্রি ঘুরছে? 135 ডিগ্রি ঘুরছে। ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ এটা তোকে বলো আমাকে। এই যে এটা কত ডিগ্রি ঘুরেছে ঘন্টার কাঁটাটা, বলো কত ডিগ্রি ঘুরেছে? 135 ডিগ্রি তো, 45 45 45 135 ডিগ্রি। কিন্তু 135 ডিগ্রি যে বলছো এটা অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? এটা ক্লকওয়াইজ ঘুরেছে। বাকিরা আইডিয়া বৈশাখী বুঝতে পারছো না, তুমি কিন্তু ক্লাসে ছিলে। দেখো তাহলে এটা 135 ডিগ্রি ঘুরেছে। তাহলে ভালো করে বুঝো, যখন 9টা বাজবে মানে একটা ভালো জিনিস বলে দিয়েছে যে ঘন্টার কাঁটাটা দেখো পশ্চিম দিকেই হয়েছে, এটা পশ্চিম দিকই হয়েছে, তাহলে এটা স্যাটিসফাই। তাহলে এটা যদি পশ্চিম দিকে হয়, এটা কোন দিকে হচ্ছে তাহলে? 30 মিনিট বলছে যে আরো 4:30। আরে আমি 4:30ই তো বলেছি রে বাবা, 4:30ই তো কোথায়? আর মিনিটে কাঁটা কোন দিকে? এই পাশে যে ঘড়িটা তো 9টা বাজছে। তো কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা সেকেন্ড পার্টটা কি? মিনিটের কাঁটা বলছে, এটা তো কোশ্চেনটা সেকেন্ড পার্টটা পড়ে দাও, কি বলেছে? ওই ঘড়িতে সকাল 9টার সময়, তাহলে 9টার সময় 9টাটা আঁকবো না আমি? কিন্তু হ্যাঁ, আমি কি কি বলছি, এটা তো 9টা, মানে 4টা ছিল সেটা 9টা হচ্ছে, কিন্তু 30 মিনিটটা যেটা আছে 4টে ছিল না? কি ধরা হবে? 4টে ছিল, ওটা তো শোনো, 4টে ছিল 9টা আমি তো এটা বলিনি। আমি বলেছি 4টে ছিল, 4টের সময় ঘন্টা কাঁটা কোন দিকে? সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব। কিন্তু বাস্তবে কোশ্চেন কি বলেছে? ঘন্টার কাঁটা কি দক্ষিণ পূর্ব? বলেছে ঘন্টার কাঁটা পশ্চিম দিকে আছে। তাহলে পশ্চিম দিকে আছে মানে বাস্তবিকের সঙ্গে প্রশ্নের কতটা অমিল? 135 ডিগ্রি অমিল, হ্যাঁ কি না? আগে এই কথাটা বুঝলে কিনা বলো। 135 ডিগ্রি ক্লকওয়াইজ অমিল। তাহলে যদি 9টা বাজে, তাহলে অ্যাকচুয়ালি মিনিটের কাঁটাটা কোন দিকে? উত্তর দিকে, নর্থের দিকে। তাহলে নর্থের সঙ্গে কত ডিগ্রি অমিল হবে? 135 ডিগ্রি ক্লকওয়াইজ অমিল হবে। তাহলে ঘুরলে কোন অবস্থানে আসবে? ঘুরলে এই অবস্থানে আসবে। এইটা কোন দিক? এইটা হচ্ছে সাউথ ইস্ট। তোমাদের অ্যান্সার একেবারে ঠিক। আমি যুক্তিটা রঞ্জিতের খুঁজে পাচ্ছি না, বা যারা বলছো যে এটা অটোমেটিক্যালি হবে, অটোমেটিক্যালি ব্যাপারটা আমি এটা বুঝতে পারলাম না। আমি ওই কারণে তোমাদের জিজ্ঞাসা করলাম। তোমাদের অ্যান্সার নিয়ে কোনো সমস্যা নেই। আমি তো ওইখানেই বললাম স্যার, মিনিটটা তো ঘোরাবো, মানে ওই 30 মিনিট মিনিটটা ঘোরাবো। কেন ঘোরাবো? দেখো ঘোরানোর একটাই এখানে কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে, যে যখন 9টা বাজে, বাস্তবিক ঘড়িতে যখন 9টা বাজে, তখন ঘন্টার কাঁটা কোন দিকে থাকে? বাস্তবিক ঘড়িতে কোন দিকে থাকে? পশ্চিম দিকেই থাকে, হ্যাঁ কি না? আর আমার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে পশ্চিম দিকেই ঘন্টা কাঁটা থাকবে। তাহলে এটা একটা সুবিধা হচ্ছে কিনা বলো? এটা সুবিধা হলো যে এটাও পশ্চিম দিক, এটাও পশ্চিম দিক, এই দুটো পশ্চিম দিক মিলে যাচ্ছে। তাহলে আমার মিনিটের কাঁটাটা বিক্ষেপ করলেই হবে। মিনিটের কাঁটাটা বিক্ষেপ করব কিভাবে? এই যে ঘড়ির সঙ্গে প্রশ্নের পার্থক্যটা দেখব। ঘড়ির সঙ্গে প্রশ্নের পার্থক্য কত? 135 ডিগ্রি ক্লকওয়াইজ, হ্যাঁ কি না? তাহলে মিনিটের কাঁটাটা ছিল নর্থে, নর্থ থেকে 135 ডিগ্রি ক্লকওয়াইজ গেলে কত হবে? সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব। রঞ্জিত ব্যাপার লজিকটা বুঝতে পারলে? ভুল লজিকে করতে যেন আটকে যাবে। কথাটা বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, চলো পরের কোশ্চেন দেখো। স্যার এটা যদি আপনার মানে খাতাতে ঘড়ি এঁকে হুম। খাতাটাকে যদি অ্যাডজাস্ট করে দেওয়া হয় স্যার। হ্যাঁ করতে পারো, কিন্তু ওটা প্রপার প্রসেস নয়। স্যার ওইভাবেই করছিলাম, হ্যাঁ মানে না না, খাতাকে adjust খাতাকে শোনো। তাহলে আমাকে কিছু স্টুডেন্ট এরকমও বলে, যখন আমি শেখালাম, তোমাদের পাঠিয়েছিলাম ক্লকের একটা ক্লাসে, মনে করে দেখো, মিরর ইমেজ ওয়াটার ইমেজ, আশা করে শিখতে পেরেছো। অনেকে বলে এটা রূপালির থিওরি হয়তো কিছুটা, হাতে ছবি আঁকবো, স্ট্যাম্প মেরে দেবো খাতায়, তাহলে আমি প্রপার মিরর ইমেজ পেয়ে যাব। এটা রূপালি হয়তো বলবে, আমি জানি। তো এটা কি স্যার ওটা সেই 11টা 60 দিয়ে বিয়োগ করে দিলে তো হবে। হবে তো, কিন্তু তুমি এটা ভাবো কিনা বলো, যে এটা হাতে আঁকবো, হাতে এঁকে না স্যার, আমি এইটা বলছি, এইটা না না, এটা নয়, এটা অনেকেই করে, শুধু রূপালীকে দোষ দিয়ে লাভ নেই। আমি যেখানে আমি ক্লাস করতে যাই এটা এরকম দেখি, যে কিছুজন এরকম ইনোভেটিভ আইডিয়া তৈরি করে, যে বুড়ো আঙুলে একটা 4.5 বলেছে, বুড়ো আঙুলে 4.5 আঁকবো, দিয়ে খাতায় একটা স্ট্যাম্প দিয়ে দেবো, দিয়ে তার আমি সুন্দর মিরর ইমেজ পেয়ে যাবো। এটা কিন্তু প্রপার প্রসেস নয়, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? এটা ইনোভেটিভ আইডিয়া তোমাদের, কিন্তু এটা প্রসেস নয়, আর এইভাবে হয় না। তাই খাতা ঘোরানোর নিয়মটা না ঠিক নয়। আমাদের ক্লকওয়াইজ ডিফারেন্সটা দেখে নিলে ভুলের না কোনো সম্ভাবনা নেই। নর্থ থেকে ক্লকওয়াইজ, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হতো অ্যান্টি ক্লকওয়াইজ, ব্যাস এই ব্যাপার। এটা সব থেকে আমার পার্সোনালি সহজ মনে হয়। এবার দেখো, কিছু ক্ষেত্রে তোমাদের একটা শর্টকাট, নিজেদেরও একটা মেথড ইউজ করা উচিত। আমি বলছি না যে একদমই উচিত নয়, তা কিন্তু নয়, বুঝছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, ফিগার কাউন্টিং। দেখো ফিগার কাউন্টিং খুব মানে প্রিয় প্রশ্ন এই টপিকের ওপর, দেখো পারা যায় কি না।
এটা হচ্ছে বর্গক্ষেত্র কাউন্টিং। দেখো একদম সহজ, ভাববে না কঠিন। হয়েছে? করেছো? কটি বর্গক্ষেত্র বর্তমান? কটি বর্গক্ষেত্র বর্তমান? অপশান দেওয়া আছে 27, অপশান বি 32, অপশান সি 25, অপশান ডি নান অফ দিস। দেখো তো পারা যায় কি না। কটি বর্গক্ষেত্র বর্তমান? কটি বর্গক্ষেত্র বর্তমান? 27, 32, 25, নান অফ দিস। তাড়াতাড়ি, একেবারে সহজ তো। এটা নিয়ে তো কারো ডাউট হওয়ার কথা নয়, উচিত নয় এটা। আচ্ছা, প্রিয়াঙ্কা বলছে নান অফ দিস, অর্পিতা বলছে 27, অঙ্কিতা বলছে নান অফ দিস। আচ্ছা দেখো 21, আচ্ছা 21 মানে নান অফ দিস। ঠিক আছে, দেখা যাক বাকিরা। রঞ্জিত বলছে 21। আচ্ছা বৈশাখী কোথায় গেল অ্যান্সার? রূপালীর অ্যান্সার। বিশ্বজিৎ নীলানো বলছে 21 মানে নান অফ দিস। সুশান্ত বলছে 27। আচ্ছা 27 আর নান অফ দিসের মধ্যে একটা ক্লাস করছে, দেখা যাক। দেখো এখানে কিভাবে দেখবে, এই ফিগার, এরকম দিয়ে ফিগার কিন্তু কোশ্চেন আছে, এগুলো কিন্তু কনফিউজ করে। দেখো এই শীর্ষবিন্দু রেসপেক্টে একটা অঞ্চলকে ভাবো, আর এই শীর্ষবিন্দু রেসপেক্টে একটা অঞ্চলকে ভাবো। তাহলে এই অঞ্চলের ক্ষেত্রে কটা বর্গক্ষেত্র থাকবে? কি ফর্মুলা? 1 2 3 1 2 3 সমান সমান আছে। তাহলে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আশা করি মনে আছে এই ফর্মুলা, হ্যাঁ কি না? তাহলে 9 প্লাস 4 13 প্লাস 1 14টি হবে কি না? এক্ষেত্রে কটা? 1 2 1 2, তাহলে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 2 প্লাস 4 প্লাস 1 কত হয়? 5, হ্যাঁ কি না? আর কি? আর এই মাঝের একটা দুটো প্লাস দুটো হবে কি হবে না? হবে। তাহলে এইগুলোকে যোগ করলে কত হবে? 16 5 21টি। পারফেক্ট, প্রত্যেকে সুন্দর হয়েছে 21টি। তাহলে অপশান নান অফ দিস। বলো বোঝা গেল কি না? কেন অর্পিতা 27 হচ্ছিল? সুতরাং 27 কেন হচ্ছিল বলো আমাকে? কোনটা ডবল কাউন্ট করলে বা কী সমস্যা? 27 হওয়ার তো কথা নয়। বলো 27 হওয়া তো উচিত নয়। হয়েছে? বোঝা গেছে? কি করে 27 হলো একটু শোনাও আমাকে, বোঝাও আমাকে। স্যার আপনি যেটা শিখিয়েছিলেন ওটা ওটা ওই রুলে করিনি স্যার, এমনি সাধারণভাবে বর্গক্ষেত্র গুণেছিলাম স্যার। না, গুনলে কিন্তু ভুল হবে প্রচুরভাবে। এখানে কিন্তু গোনার কোনো উপায় নেই যদি এইভাবে থাকে। ট্রিক্স অ্যাপ্লাই ছাড়া কিন্তু এই ফিগার কাউন্টিংয়ের এগুলো খুব সমস্যাজনক হয়ে যায়, এগুলো করা উচিত নয়। ওকে, চল নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম দেখো, ক্যালেন্ডারের প্রবলেম, দেখি কার কার মনে আছে। 1897 সালের 22শে নভেম্বর কি বার পড়েছিল? কি বার পড়েছিল? সানডে, অপশান বি থার্সডে, অপশান সি ফ্রাইডে, অপশান ডি নান অফ দিস। চেষ্টা করো তো, পারা উচিত। পারা উচিত, তাড়াতাড়ি। 1897 সালের 22শে নভেম্বর কী বার পড়েছিল? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় লাগা যাবে না। ওকে, মানডে বলছো, মানডে মানে নান অফ দিস। আচ্ছা বৈশাখী বলছো মানডে, বিশ্বজিৎ বলছো মানডে।
ওকে দেখা যাক। ওকে, তাহলে যারা ভুলে গেছো, যাদের খেয়াল নেই কোড ভুলে গেলে, তারা কিন্তু পারবে না। ওকে, তাহলে কি প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা কি নিয়ম খাটাই, যে বছরের শেষ দুই অঙ্ক 97, 97কে ভাগ করে 4 দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগফল, তাহলে কত হয় 24, 24 ছাড়ে 96, হ্যাঁ কি না? এরপরে কি লিখি আমরা, এরপরে লিখি হচ্ছে কত তারিখ, 22 তারিখ। এরপর মাসের কোড, নভেম্বরের কোড কত 3। এবার 1800 সাল, 1800 সালের কোড কত 2। যোগ করো, 7 4 11, 11 2 13, 13 5 18, হাতে রইল 1, 9 1 10 4 14, তাহলে কত হচ্ছে 148। একে আমরা 7 দিয়ে ভাগ করি, 7 দুগুণে 14, 8 টামলো 7 1 7, ভাগশেষ 1, 1 মানে কি হয়, 1 মানে মানডে। নান অফ দিস, বলো কোনো ডাউট থাকলে আমাকে বলবে, বোঝা গেছে না যায়নি? দেখো এই যে আমি এই ক্লাস এই নিলাম, এগুলো কিন্তু তোমার একদম শেষ মুহূর্তের একদম লাস্ট স্টেপ, এগুলো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। ওকে, চলো নেক্সট, সিলক্সের প্রবলেম, বিবৃতি সিদ্ধান্ত। হ্যাঁ বলো, কারো কোনো ডাউট? স্যার বলো। বলছিলাম ওই ক্যালেন্ডারে একটা করে দেবেন, ওই 1901 সালের 1 জানুয়ারি কি বার ছিল? 1901 সালের 1 জানুয়ারি। 1 জানুয়ারি। আচ্ছা, নোট ডাউন করো প্রত্যেকে। 1901 সালের 1 জানুয়ারি কী বার ছিল? প্রত্যেকে চেষ্টা করো, অ্যান্সার দাও। আমাকে তো অপশান নেই, আমি জানি এও নেই, তাহলে চলো করো, প্রত্যেকে চেষ্টা করো, প্রত্যেকে চেষ্টা করো, দেখি পারো কি না। সানডে, ওকে, বিশদ অ্যান্সার পেলাম সানডে। বাকিরা 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 চেষ্টা করো। 1901 সালের 1 জানুয়ারি কী বার ছিল? চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো। একজন অ্যান্সার পেলাম মাত্র, বাকিরা এই নিয়মে চেষ্টা করো, বলেছিলাম তো এই নিয়মে চেষ্টা করো। না স্যার, মঙ্গলবার হবে। আচ্ছা সানডে, এক্ষুনি নীলান্ন সানডে বলছে, তারপর তুমি মঙ্গলবার বলছো। আচ্ছা দেখা যাক। হ্যাঁ, মঙ্গলবার। মঙ্গলবার, আচ্ছা দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক। ফার্স্টে আমার নিয়ম কি আগে সেটা তো নিয়ম একটু বলো, কি নিয়ম? প্রথমে আমরা কি করব, বছরের শেষ দুই অঙ্ক, বছরের শেষ দুই অঙ্ক কত 01, হ্যাঁ কি না? একে 4 দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগফল কত হয়, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। একে যদি 4 দিয়ে ভাগ করি, 01কে 4 দিয়ে ভাগ করলে প্রাপ্ত ভাগফল কত হবে, 0 হবে। ডেট কত, ডেট কত, ডেটটা কত 1 জানুয়ারি মানে 1 তারিখ। এবার মাসের কোড কত 0, 1900 সাল মানে কত 0, বোঝা গেছে? হ্যাঁ কি না? সবই তো 0 পাচ্ছি তো। এটা কিসের জন্য পাচ্ছি, এটা হচ্ছে বছরের জন্য পাচ্ছি। এটা পাচ্ছি কেন, 4 দিয়ে ভাগ করার জন্য প্রাপ্ত ভাগফল। এটা ডেট, এটা মাসের কোড, এটা বছরের কোড। 1900 মানে 1901 থেকে 1900 থেকে 1999, 0 হয়। তাহলে টোটাল কত হচ্ছে 2 হচ্ছে, হ্যাঁ কি না? 2 মানে 2 অড ডে। 2কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো কী হবে, 7 ইন্টু 0 মানে 0, 2 ভাগশেষ থাকে। 2 মানে কি টিউসডে। কোনো সমস্যা আছে বৈশাখী? না স্যার, এখানে একটু সমস্যা হচ্ছিল। আগে আমাকে এবার বলো, নীলান সানডে কেন বললে, নীলান সানডে কেন বললে? ওটা স্যার ওই যেমন বছরের শেষ দুটো অঙ্ককে যেমন 4 দিয়ে ভাগ করে 0 হচ্ছে, সেরকমই এটাকে ভাগ করে 7 দিয়ে, তাহলে 0 এসেছিল। না না, একটা জিনিস আমি নোট হিসাবে লিখে নিতে পারো, নোট হিসাবে লিখে আমি বলেছিলাম কিন্তু ক্যালেন্ডারের সেকেন্ড ক্লাসে বলেছিলাম। ধরো কোনো বছরের 1800, 1801, 1802, 1803, একইভাবে 1900, 1901, 1902, 1903 বা 2000, 2001, 2002, 2003, এই সমস্ত বছরগুলোর শেষ দুটো ডিজিট দেখো 09, 00 বা 01 বা 02 বা 03, এরকম যদি বছর পড়ে, ভালো করে শুনবে, তাদেরকে আমাদের সেকেন্ড স্টেপে কী করা হয়, 4 দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগফল, এদের প্রত্যেক ক্ষেত্রে ভাগফল হবে 0। মনে থাকবে? এটা যদি মনে থাকে তাহলে কিন্তু সমস্যা হবে না। বোঝা গেছে? কোনো ডাউট নেই তো? চলো
আজকে লাস্ট কোশ্চেন সিলক্স থেকে, দেখে নাও। বিবৃতি, নেক্সট এদিকে হচ্ছে সিদ্ধান্ত। বিবৃতি, সিদ্ধান্ত। দেখো বিবৃতিতে এ বলেছে যে সব ফুলই ফল, তারপর বলেছে কিছু ফল হলো বীজ। সি বলেছে কিছু না, কোনো বীজই গাছ নয়, কোনো বীজই গাছ নয়। ওকে, অপশান এ বলেছে, সিদ্ধান্ত রোমান 1 বলেছে যে কোনো গাছই ফুল নয়। 2 বলেছে কিছু বীজ হলো ফুল। ওকে, অপশান এ, বি, সি, ডি। এ বলেছে শুধু 1 ঠিক, শুধু বি বলেছে শুধু 2 ঠিক, সি বলেছে উভয় ঠিক, ডি বলেছে দুটোই ভুল, কোনোটিই ভুল, কোনোটি ঠিক নয়। চেষ্টা করো প্রত্যেকে। দেখো পারা যায় কি না। রঞ্জিত বলছে উভয় ঠিক, সুশান্ত বলছে শুধু 1 ঠিক, সায়নী বলছে উভয় ঠিক। প্রিয়াঙ্কা তোমার অ্যান্সার কই? বৈশাখী বলছো উভয় ঠিক। আচ্ছা, নীলায়ন, প্রিয়াঙ্কা বলছো কোনোটিই ঠিক নয়, নীলায়নও বলছো কোনোটিই ঠিক নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোক। আচ্ছা, অঙ্কিতা বলছো অনলি 1 ঠিক। দেখা যাক, অনেক রকম অ্যান্সার পেলাম। চলো বিচার করা যাক এবার একটু। দেখো এখানে আমি বিবৃতির রেসপেক্টে ভেন ডায়াগ্রাম আঁকি। সব ফুলই ফল, তাহলে সব ফুলটাই ফলের মধ্যে, কোনো অসুবিধা নেই। কিছু ফল হলো বীজ, বলতেই পারি। এরপরে কি বলেছি? কোনো বীজই গাছ নয়, তাহলে বীজের সঙ্গে গাছের নেগেটিভ সম্পর্ক ভালো করে বোঝো আগে। এটা এই ভেন ডায়াগ্রাম প্রত্যেকের হয়েছে, হ্যাঁ কি না? কোনো ডাউট? এই ভেন ডায়াগ্রাম প্রত্যেকের হয়েছে, হ্যাঁ কি না? আগে এটুকু এগ্রি করো। ওকে, এই ভেন ডায়াগ্রাম প্রত্যেকের পেয়েছি, ব্যাস। এবার প্রথমেরটা দেখো, কোনো গাছই ফুল নয়, এটা ফল নয়, এটা ফুল। কোনো গাছই ফুল নয়। অঙ্কিতা এই নিয়ে 3 বার অ্যান্সার পরিবর্তন করলে, এত ক্যাজুয়াল হলে মুশকিল। আগে ভালো করে দেখো, তারপর অ্যান্সার দাও। দেখো কোনো গাছই ফুল নয়, তাহলে কোনো গাছই ফুল নয় মানে গাছের সঙ্গে ফুল কোনো ডাইরেক্ট সম্পর্ক পাচ্ছি, হ্যাঁ কি না? গাছের সঙ্গে ফুলের কোনো সম্পর্ক আমাকে বলে দেওয়া আছে, বা ভেন ডায়াগ্রাম টাচ করছে, বা কোনো সম্পর্ক আমরা জানি? ইয়েস অর নো? কোনো সম্পর্ক জানি না। যখন ফুলের সঙ্গে গাছের এরকম ডাইরেক্ট কোনো ভেন ডায়াগ্রাম টাচ করবে না, বা অল এরকম কেউ জানি না, তাহলে এর মধ্যে আমি কোনোটাই কিছু বলতে পারবো না। অল বললে ভুল হবে, সাম বললে ভুল হবে, নো বললেও ভুল হবে। যদি বলি সব গাছই ফুল, সেটাও ভুল। কিছু গাছ ফুল, সেটাও ভুল। বা কোনো গাছই ফুল নয়, সেটাও ভুল। তাহলে প্রথম সিদ্ধান্তটা কনফার্মভাবে ভুল। ওকে, বোঝা গেল? প্রথম সিদ্ধান্ত কনফার্ম ভুল। এরপরে কিছু বীজ হলো ফুল। বীজের সঙ্গে ফুলের কোনো সম্পর্ক আছে? বীজের সঙ্গে ফুলের কোনো সম্পর্ক ভেন ডায়াগ্রামকে টাচ করছে? কোনো সম্পর্ক নেই। যখন ভেন ডায়াগ্রাম পরস্পরকে সংস্পর্শ করবে না, তাহলে আমরা কিছু, সব বা কোনোটিই নয়, কিছুই বলতে পারবো না। তাই দ্বিতীয়টাও ভুল, অপশান ডি কারেক্ট। একমাত্র প্রিয়াঙ্কা আর নীলায়ন ঠিক করলে। ভালো করে দেখো, উভয় ঠিক তো একেবারে ভুল জিনিস। কি করে বীজের সঙ্গে তুমি ফুলের সম্পর্ক পাচ্ছ এখান থেকে বলো আমাকে রঞ্জিত, কেন করলে এটা? কেয়ারফুল করো অ্যান্সার। এগুলো যদি ডাউটফুল মনে হয় বা সিলক্সে ডাউট থাকে, বা যদি কোশ্চেনে পড়ে, স্কিপ করে দিও। আমি বারবার একটা কথা বলছি, ভুলে গেছিলাম। পরীক্ষা কিন্তু মিউট কর রঞ্জিত। হ্যাঁ, পরীক্ষা কিন্তু
আর 2 দিন বাকি, তোমাদের 32 থেকে 35 টার্গেট করা উচিত। অহেতুক অ্যাটেম বাড়িয়ে নেগেটিভ করে কিন্তু লাভ নেই। রিজনিংয়ের মধ্যেও যেটা কনফিউজ হবে, ধরো ঘড়ির কোনো অঙ্ক ডাউট মনে হচ্ছে, কোনো সমস্যা মনে হচ্ছে, স্কিপ করে দাও। ডিরেকশানে কোনো প্রবলেম সমস্যা মনে হচ্ছে, স্কিপ করো। যেটা করবে অ্যাকুরেটলি করো, কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলে? চল, আজকে পরীক্ষার আগে শেষ রিজনিং ক্লাস নিলাম। এরপরে পরীক্ষা হয়ে গেলে আবার আমি চ্যাপ্টার ভিত্তিক যেমন করাতাম সেভাবে করবো, প্র্যাকটিস সেট আর নয়। রঞ্জিত মিউট করো, স্যার রঞ্জিত মিউট, একটা করা রঞ্জিত মিউট করো না। হ্যাঁ, যেটা বলছি শোনো, আর আগামীকাল আমি হচ্ছে সকালবেলা ম্যাথের প্র্যাকটিস সেট করাবো, ওটাই হচ্ছে শেষ প্র্যাকটিস সেট। যদি এরপরে শনিবার দিন আমি সময় পাই, শনিবার দিন আমি আর একটা রিজনিংয়ের প্র্যাকটিস সেট আমি নেওয়ার ইচ্ছা আছে একটু বেশি করে। তার আগে তোমরা কী কী ডাউট আছে আমাকে বলবে, বারবার জিজ্ঞেস করছি কী কী ডাউট আছে আমাকে পার্সোনালি জানাও, যে স্যার এই চ্যাপ্টারের ডাউট আছে, এই চ্যাপ্টারে করালে ভালো হয়। আমি আর প্র্যাকটিস সেট না করে সেই চ্যাপ্টারটা কয়েকটা প্রবলেম ওরকম ভিত্তিতে করাবো। ঠিক আছে? ভালো করে শুনে নাও, আমাকে ইনবক্সে বলবে, গ্রুপে বলার দরকার নেই, আমাকে পার্সোনালি বলে দেবে যে স্যার এই চ্যাপ্টারটা করান। আমি শনিবার যে টাইমটা আছে, শনিবার দিন সন্ধেবেলা ফাঁকা আছে বা সকালবেলা ফাঁকা আছে, আমি শনিবার দিন ওই টাইমটা রিজনিংয়ের ওই চ্যাপ্টার ডাউট ক্লিয়ার করব। রঞ্জিত আমায় কিন্তু বলে দিও, বুঝতে পারলে? শুধু রঞ্জিত কেন, প্রত্যেকেই জানিও যে যে চ্যাপ্টার সমস্যা মনে হয়। তবে সিলক্সের কথাটা এই মুহূর্তে বলো না, সিলক্স 2 দিন 3 দিন লাগে শেষ করতে, তো এখন সিলক্সের নতুন শিখে এই মুহূর্তে লাভ নেই। সিলক্স বাদ দিয়ে যদি অন্য কোনো চ্যাপ্টার মনে হয় যে দরকার বা করতে চাও, আমি বলে দেবো। ওকে, চল আজকে এতটাই।